কি করছেনটা ডাক্তারবাবু? ছাড়ুন বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আপনার কথা মেনে নিয়ে আপনাকে বিয়ে করেছি, তার মানে এই নয় যে আপনি যা নয় তাই করবেন আমার সাথে। সবাই মিষ্টি খাচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াবে না সৌন্দর্যময়ী? আপনি লুলা নাকি যে আপনাকে আমার মিষ্টি খাইয়ে দিতে হবে? আপনার ইচ্ছে হলে নিজে খান, না হলে না খান। কথাটা বলার সাথে সাথেই সার্জিস সিজদার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। আকোচের প্রচণ্ড গরম অস্বস্তিতে ঘুম ভেঙে যায় সিজদার। এসি রুমে থাকার পরেও ঘেমে জামাটা গায়ের সাথে লেপটে গিয়েছে। সিজদা ধরফর করে উঠে বসে। চারদিকে তখন ফজরের আজানে মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সিজদা উঠে বসতেই সালিহা বেগম উঠে রুমের লাইট জ্বালিয়ে দেন। সিজদার মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। সালিহা বেগম সিজদাকে এক গ্লাস পানি এনে দেয়। সিজদা পুরো পানি এক নিঃশ্বাসে শেষ করে। সিজদার এই অবস্থা দেখে সালিহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কী রে মা, কী হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? আচ্ছা খালা, একটা কথা কদিনই, ভোরের দেখা স্বপ্ন কি সত্যি সত্যি হয়? হঠাৎ এই প্রশ্ন। কও না খালা। গ্রামের মানুষেরা তো কয় যে ভোরের দেখা স্বপ্ন সত্যি হয়। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখছিস মা? সিজদা মুখে কিছু না বললেও মনে মনে বলল, এই আমি কি স্বপ্ন দেখলাম? এত মানুষ থাকতে ডাক্তারবাবু আমার স্বপ্নে আইলো কেন? ডাক্তারবাবু কি সত্যি খারাপ মানুষ? না না, ডাক্তারবাবু কখনোই এমন কাজ করবে না। আল্লাহ না করুক এমন স্বপ্ন যেন কোনোদিনও সত্যি না হয়। হালিমা মজিলের বিয়ে তোজো চলছে। সকাল থেকে মির্জা পরিবারের মেয়ে সদস্যগুলো নিজেদের মতো করে সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। বিয়েবাড়ি বলে কথা। সামিরা গোলাপি কালারের একটা শাড়ি পরেছে। শাড়িটা সামিরার জন্মদিনে রামিম তাকে গিফট করেছে। সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল, এক পাতার টিপও পরেছে। সামিরার দুহাত ভর্তি চুড়ি, কপালের ছোট্ট একটা টিপ, কানে বড় ঝুমকো, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে তার ব্রাউন কালারের ছোট ছোট চুলগুলো ছেড়ে দিল। সব মিলিয়ে দারুণ লাগছে সামিরাকে। সামিরা রেডি হয়ে ঝটফট কয়েকটা সেলফি তুলে রামিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বিয়েতে রামিমকেও বরযাত্রী হয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। সামিরা ভেবেছিল এই সুযোগ তারা চুটি প্রেম করতে পারবে, কিন্তু সামিরার সেই আশা পূরণ হয় না। হুট করে রামিমের বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবাকে অসুস্থ অবস্থায় রেখে ছেলে হয়ে আনন্দ ফুর্তি করে বেড়ানোটা রামিমের মন সায় দেয়নি। রামিম যাবে না বলে দেয়। সামিরও জোর করে না রামিমকে। ছবি দেখেই রামিম ভিডিও কল করে। সামিরা কল রিসিভ করতেই রামিম বলল, ছবি দেখে মনে যে আগুন জ্বালিয়ে দিলে, সেই আগুন নেভাবো কিভাবে এখন? এখন আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। গাও শুনি। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। কাছে আসো, নিভিয়ে দেই। সম্ভব হলে এখনই ছুটে চলে আসতাম। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো বলো তো? তোমাকে কতবার বলেছি আমাদের বাড়িতে এসে বাবার কাছে আমাদের সম্পর্কের কথা জানাও, কিন্তু তোমার কোনো হেলদোল নেই। তুমি আমাদের সম্পর্কটা নিয়ে এখনও সিরিয়াস হতে পারলে না রামিম। তোমার বাবাকে দূরে থেকে দেখেই আমার ভয় লাগে। কাছে গেলে আমি নিশ্চিত পরল তুলব। বাবার মেয়ের সাথে প্রেম করার আগে মনে ছিল না? আমার বাবা একটু সুস্থ হলে আমি বাবা মাকে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবো লক্ষ্মীটি। তোমার এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি আমি। দয়া করে নতুন কিছু বলো। এবার আর পিছু হটবো না। সত্যি সত্যি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। দেখাই যাক। বের হতে হবে আমার। রাখছি এখন। ফোন রাখার আগে একটা দাও না। কি দেব? চুমু। যতদিন না তুমি বাবাকে আমাদের সম্পর্কের কথা জানাতে না পারছো, ততদিন তুমি কোনো চুমু পাবে না। এটাই তোমার শাস্তি। বলে সামিরা কল কেটে দিয়ে সাইফানের রুমে এসে দেখে সাইফান সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। সাইফানের পরনে বিয়ের শেরওয়ানি, পায়ে জুতা, বাম হাতে হ্যান্ডওয়াচ। সামিরা সাইফানকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ভাইকে বিয়ে সাজে খুব সুন্দর লাগছে। কারো নজর না লাগুক আমার ভাইয়ের ওপর। আমার বোনকেও শাড়িতে খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার চলো তো, সবাই কখন থেকে অপেক্ষা করছে আমাদের জন্য। আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। সার্জিসের কোনো খবর নেই। এদের মতো এত সময় নিয়ে কি এত সাজগোজ করছে আল্লাহ জানেন। আমি একবার দেখে আসি ভাইয়ের হলো কি না বলে। সামিরা সাইফানের রুম থেকে বের হতে দেখে সার্জিস একদম রেডি। সার্জিসের পরনে ডিপ নেভি ব্লু কালারের পাঞ্জাবি, সাথে লাল কালারের পকেট স্কোয়ার, সাদা কালারের চিনোস, হাতে ম্যাচিং ঘড়ি, পায়ে দামি শু, চুলগুলো স্পাইক করা। সব মিলিয়ে কোনো হিরোর থেকে কম দেখতে লাগছে না সার্জিসকে। সার্জিস বের হতে সাইফান সার্জিসকে জড়িয়ে ধরে বলল, আমি তোর বিয়ে বাড়িতে যাওয়ার পক্ষে ছিলাম ভাই, কিন্তু তোর এত সাজগোজ করে যাওয়ার পক্ষে নেই। এত সাজগোজ করে যাচ্ছিস ভাই, দেখা গেল মেয়ে আমাকে রেখে তোকে বিয়ে করতে চাইলো।
সার্জিস কিছু বলার আগেই শান্তা মির্জা প্লেটে মিষ্টি দুধ নিয়ে সে সাইফানের গালে মিষ্টি তুলে দিল। সাইফানের খাওয়া শেষ হতেই শান্তা মির্জা সার্জিসের গালেও মিষ্টি তুলে দিল। সার্জিস সবার সামনে সিন ক্রিয়েট না করে চুপচাপ মিষ্টি খেয়ে নিল। মিষ্টি খাওয়া শেষ হতেই শান্তা মির্জা সার্জিসের হাতে এক গ্লাস দুধ দিল। সার্জিস চুপচাপ দুধ খেয়ে নিল। সাইফান গুরুজনদের সালাম করে সার্জিসকে নিয়ে বের হতে যাবে, তখনই সার্জিসের খেয়াল হয় সার্জিস ওয়ালেট নিতে ভুলে গিয়েছে। যা দেখে সার্জিস বলল, ও শিট, আমি ওয়ালেট আনতে ভুলে গিয়েছি, তুমি আগাও, আমি অন্য গাড়ি বা বাইকে নিয়ে আসি। তুই নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় বলে সাইফান গাড়িতে বসে যায়। বাড়ির সদস্যদের মতো গাড়িকেও নতুন রূপ দেওয়া হয়েছে। গোলাপ গাঁদা রজনীগন্ধা ফুলের সংমিশ্রণে গাড়ি সাজানো হয়েছে। বরের গাড়িতে সাইফান, সামিরা সহ সাইফানের সব কাজিনরা হই হুল্লোড় করতে করতে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লাল টুকটুকে বেনারসি শাড়ি, মুখে ভারী মেকআপ, গাবর্তি গহনা পরে বিছানায় বধূ বেশে বসে আছে সিজদা। অজানা ভয়ে সংখ্যায় ক্ষণে ক্ষণে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। মাথার উপর ফ্যান ঘুরছে, তবুও ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে সিজদা। বুকের ভেতর ঢোল পেটানোর শব্দের মতো আওয়াজ হচ্ছে। সবাইকে ছেড়ে থাকতে হবে ভাবতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। সিজদার এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু সে তার মামার ঘাড়ে বোঝা হয়ে থাকতে চায়নি। তাই তো পাত্র বদল হওয়া থেকে শুরু করে তারা যা বলেছে তা সিজদা অক্ষরে অক্ষরে পালন করেছে। সে চায়নি তার জন্য তার মামা মামির মধ্যে কোনো প্রকার অশান্তি সৃষ্টি হোক। ভেতরে ভেতরে কষ্টের পাহাড় জমলেও কাউকে সেই কষ্ট বুঝতে দেয়নি। নিজের ভিতর সবটা চেপে রেখেছে। সিজদা নিজের রুমে বসে চোখের পানি ফেলছিল। এরই মধ্যে সালেহা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে সিজদার রুমে প্রবেশ করে। সালেহা বেগমকে দেখে সিজদা সন্তর্পণে চোখের পানি মুছে নিল, যেটা চোখ এড়িয়ে গেল না সালেহা বেগমের। সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল মিয়া, কাঁদতেছিস কে? কাঁদতে কাঁদতে শ্বাসগোস নষ্ট করে ফেলাইছিস। একদম কানবি না, কাই কইয়া দিলাম। চোখের পানি মোজ কইতাছিস সিজদা, না হলে কিন্তু তোর সাথে সাথে আমিও কাইন্দা দিমু। তুই বোঝোস না কেন? তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমারও বুক ফাইটা কান্দ না হে বলে সালেহা বেগমও কান্না করে দিল। সালেহা বেগমের কান্না থেকে সিজদা তৎক্ষণাৎ চোখ মুছে বলল, আমার খিদে লাগছে খালা, শেষবারের মতো একটু তোমার হাতে খাইয়া দিবা? শেষবার মানে কি? হ্যাঁ, বিয়া হইব তার মানে এই নয় যে তুই আর কোনোদিনও এই বাড়িতে আসবি না। বিশ্বাস করো খালা, আমি আর এই বাড়িতে আসতে চাই না। আমি আসা মানে মামু মামির মধ্যে ঝগড়া লাগা, অশান্তির সৃষ্টি হওয়া, যেটা আমার ভালো লাগবে না খালা। শ্বশুরবাড়ি গিয়ে আমার যা হয় হবে, তবুও আমি আর কখনো এই বাড়িতে আসবো না। 2 দিন থেকে আপামনিরও দেখতে পারছি না, মামিও আপামনির কথা কিছুই বলবো না। আপামনি কোথায় আছে, কেমন আছে কে জানে। আপামনির জন্য চিন্তা হচ্ছে। এসব হয়েছে আমার জন্য হয়তো বাড়ির মাইয়া বাড়ির সাইডা অন্য কথা চলে গেছে। নিজের অনেক অপরাধী মনে হইতেছে খালা। যার নামে যাক, তাতে তোর কি? যে মাইয়া তোর 2 চোখকে সহ্য করতে পারে না, তার লাগে তোর দরদ উতলে পড়ছে ক্যারে? আপামনির চিন্তা তোর করণ লাগতো না, তার চিন্তা করণের লাইগা বহুত মানুষ আছে। তুই চুপচাপ খা বলে সালেহা বেগম সিজদার গালে খাবার তুলে দিল। সিজদা কয়েক লোকমা খাবার খাওয়ার পর খেতে পারল না। সালেহা বেগমও জোর না করে খাবারের প্লেট নিয়ে সিজদার রুম থেকে বেরিয়ে আসলো। তিনি বেরিয়ে আসতেই সিজদা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যেন অবাক হয়ে গেল। নিজেকে চেনা দায় হয়ে গেল সিজদার। এরই মধ্যে নিচ থেকে বর এসেছে বলে চিৎকার চেঁচামেচি শোনা গেল। বর এসেছে শুনেই সিজদার হার্টবিট বেড়ে গেল। চেনা না জানা না সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের সাথে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হলো। সাইফান গাড়ি থেকে নামতেই বিতি চৌধুরী সাইফানের গলায় একটা স্বর্ণের চেইন পরিয়ে দিয়ে মিষ্টি মুখ করালেন। বিতি চৌধুরীর চেহারা দেখে বোঝা যাচ্ছে সে জামাই সাদরে গ্রহণ করতে স্বেচ্ছায় আসেনি, তাকে ফোর্স করে নিয়ে আসা হয়েছে। মুখখানা কেমন ভার করে রেখেছেন তিনি। মিষ্টি মুখ শেষ হলে সাইফানকে প্রবেশদ্বারে ফিতা কাটানোর জন্য নিয়ে যাওয়া হলো। ফিতা টেনে তারা দেয়াল তৈরি করে রেখেছেন। অপর প্রান্তে কেচি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী সুন্দরী রমণী। তাদের দাবি ফিতা নামক এই দেয়াল টপকাতে হলে তাদেরকে সম্মানী স্বরূপ 50,000 টাকা দিতে হবে। এই নিয়ে 2 পক্ষের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে হালিমা বেগম তাদের হাতে 30,000 টাকা ধরিয়ে দিল। টাকা হাতে পেতে মেয়েগুলো আনন্দ উল্লাসে মেতে উঠল। সাইফানের হাতে ফিতা কাটার জন্য কাঁচি দেওয়া হলো। সাইফান ফিতা কাটতেই তার মাথায় ফুল ছিটিয়ে দিতে লাগলো সবাই। যথারীতি সাইফানকে ভেতরে নিয়ে গিয়ে বরের আসনে বসিয়ে দেওয়া হলো। সাইফানের 2 চোখ তখন শুধুমাত্র সার্জিসকে খুঁজে চলেছে। সাইফান কয়েকবার সার্জিসের নাম্বারে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। সাইফান ফোন পকেটে রেখে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল, কিন্তু সার্জিসের কোনো দেখা মিলল না।
সাইফানকে এদিক ওদিক তাকাতে দেখে সামিরা এসে বলল, ভাবিমণিকে খুঁজছো বুঝি? তাকে এখন খুঁজে কোনো লাভ হবে না ভাইয়া, সবে মাত্র এলে, সবুর করো, সবুরে মেওয়া ফলে। তুই চাল্লান বেশি বুঝিস। তোকে কে বললো আমি তোর ভাবিমণিকে খুঁজছি? তো কাকে খুঁজছো? আমি বুঝি না মনে করছো? আমি জানি তুমি মনে মনে বলছো নয়ন ঘুইরা খুঁজি তোমারে তোমারে। আমি তাকে খুঁজছি না, আমি খুঁজছি সার্জিসকে। সার্জিস এখনও আসেনি। ও বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেখ এখনও আসার কোনো খবর নেই। ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। বাড়িতে কল করলাম, বলল সার্জিস অনেক আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, অথচ এখনও বিয়ে বাড়ি এসে পৌঁছায়নি। কী যে করেছে ছেলেটা, বড্ড টেনশন হচ্ছে। রাস্তায় কোনো বিপদ আপদ হলো না তো আবার? নো টেনশন ডু ফুর্তি। ভাইয়ার এক জবান। ভাইয়া যখন আসবে বলে কথা দিয়েছে, সে তার কথার খেলাপ করবে না। ভাইয়া ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না। এনজয় ইয়ারসেলফ বলতে কোথা থেকে এক ঝাঁক তরুণী ছুটে এলো। তারা সাইফানের সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলো। কেউ কেউ আবার সেলফি তুলতে লাগলো। কিছুক্ষণ পর সিজদাকেও নিয়ে আসা হলো। সিজদা সাইফান দুজনের মাঝখানে একটা পর্দা টানিয়ে দুজনকে দুই পাশে বসিয়ে দেওয়া হলো। সাইফান তখনও সিজদার মুখখানা দেখেনি। সাইফান পর্দা সরাতে এতচেত বোধ করছে দেখে সামিরা তাদের মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল। পর্দা সরাতে যেন সাইফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। আবার আশাহত হয় সে। সিজদার মাথায় ঘোমটা টানা রয়েছে। সাইফার ভেতরে ভেতরে তার প্রিয়সীর মুখখানা দেখার জন্য ছটফট করলো। কিছু না বলে কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত উপস্থিত হলো। সিজদা সাইফান 3 কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিয়ের কার্যক্রম শেষ হতেই সামিরা একটা বড় আয়না এনে তাদের সামনে ধরল। সাইফান সিজদার আয়নার মধ্যে প্রথমবারের মতো দুজন দুজনকে দেখলো। সিজদার দিকে তাকিয়ে সাইফানের যেন নেশা ধরে গেল। ওপাশ থেকে সামিরা বলল, আয়নায় কাকে দেখছো ভাইয়া? আমার মনের রাজ্যের রানীকে বলে সাইফান মিটমিট করে হেসে মনে মনে বলল, আমি জিতে গিয়েছি মামা। কালা হলেও এত ভালো বউ পাবো এটা তো স্বপ্ন ভাবিনি। আমার মনটা তো পেখম ধরে নাচতাছে। সাইফানকে হাসতে দেখে সামিরা বলল, দিল্লি কা লাড্ডু খাচ্ছ নাকি মনে মনে? তুই কিন্তু বড্ড বার বেড়েছিস সামিরা। বড় ভাইয়ের সাথে মশকরা করছিস? সামিরা কিছু বলার আগে ফটোগ্রাফার এসে হাজির হয়। শুরু হয় ফটোশ্যুট। খাওয়া দাওয়া, ফটোশ্যুট, নাচ গান, হই হুল্লোড়ের মধ্য দিয়ে সময় যেন খুব দ্রুত কেটে যায়। ঘনিয়ে আসে বিদায়বেলা। সিজদার চোখ মুখ বেয়ে অঝরে পানি পড়ছে। সালেহা বেগম সিজদাকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু খায়। তার বুক ও কষ্টে ফেটে পড়েছে। সিজদাকে সে তার নিজের মেয়ের মতো করে এত বছর আগলে রেখেছে। রাশেদ চৌধুরী এসে সিজদার হাত সাইফানের হাতের ওপর রেখে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, কখনো কষ্ট দিও না। মেয়েটা বড্ড চাপা স্বভাবের। নিজের ভেতরে রাগ, কষ্ট, অভিমান সবটা নিজের ভেতরে পুষে রাখে, কখনো কাউকে বুঝতে দেয় না। আপনি চিন্তা করবেন না মামা, সিজার রাগ, কষ্ট, অভিমান বুঝতে দিতে হবে না। আমি নিজে বুঝে নেব। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখার। যে হাত একবার ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত সেই হাত ছাড়ব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মামা। আমি মনে মনে এতদিন সিজদার জন্য তোমার মতোই একটা ছেলে খুঁজছিলাম। এবারে আমি একটু শান্তিতে থাকতে পারবো বলতে বলতে চোখ ভিজে উঠল রাশেদ চৌধুরীর। সিজদার কান্না থামছে না। সালেহা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। সারাদিন কান্না করার দরুন সিজদার নাক লাল টুকটুকে হয়ে গিয়েছে। চোখ দুটো ফুলে উঠেছে, তবুও তার কান্না শেষ হচ্ছে না। সিজদা খুব করে চাইছিল বিতি চৌধুরী এসে তাকে একটু বুকে জড়িয়ে নিক, কিন্তু বিতি চৌধুরীর দেখা মেলে না। সালেহা বেগম অনেক বুঝিয়ে সুঝিয়ে সিজদাকে গাড়িতে তুলে দিয়ে আসে। সিজদা তখনও কেঁদেই চলেছে। সাইফান সিজদার হাতের ওপর হাত রাখতে গিয়েও বারবার হাত সরিয়ে নেয়। সিজদার চোখের পানি সহ্য হচ্ছে না তার। খুব ইচ্ছে করছে নিজের হাতে সিজদার চোখের পানি মুছে দিতে। সাইফান নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে পকেট থেকে রুমাল বের করে সিজদার সামনে ধরে বলল, চোখের পানি মুছে নাও। সিজদা একবার সাইফানের দিকে তাকিয়ে তার হাত থেকে রুমাল দিয়ে চোখ মুছে নিল। কান্না থেমে গেছে তার, কিন্তু মাঝে মধ্যে হেঁচকে উঠছে। সিজদার এই অবস্থা দেখে সাইফান আর নিজেকে ধরে রাখতে পারল না। সাইফান সন্তর্পণে সিজদার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। সিজদা সাইফানের হাত ধরে তার নতুন ঠিকানায় রওনা হয়। ফুলে ফুলে সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে আছে সিজদা। বাহারি রঙের ফুল দিয়ে বাসর সাজানো হয়েছে। চারিদিকে ফুলে তাজা ঘ্রাণের মোমো গন্ধ ভেসে আসছে সিজদার নাকে। শুভ্র রঙা বিছানা লাভ স্টেপ করে তার মাঝে S+S লিখে রাখা হয়েছে। ঘরের দেয়াল ও কর্নারে কালারফুল লাইটিং করা হয়েছে। সেখান থেকে মৃদু আলো ছড়িয়ে পড়েছে রুমের চারদিকে। সেই সাথে ওঠানামা করছে সিজদার বক্ষস্থল।
অজানা ভয় জেগে বসেছে তার ভেতরে। স্বামী নামক অপরিচিত ব্যক্তিটাকে নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা আসছে সিজদার মনে। চৌধুরী ভিলার পাশের ফ্ল্যাটে রত্না নামে একটা মেয়ে কাজ করত। সিজদার সাথে ভালো সম্পর্ক ছিল তার। রত্না সিজদাকে বলেছিল তার বাসরাতের কথা। তার স্বামী নামক ব্যক্তিটার পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খুবলে খুবলে খাওয়ার কথা। সেসব কথা মনে পড়তে সিজদার ভয় আরও বেড়ে গেল। হার্টবিট দ্রুত গতিতে লাফাতে শুরু করলো। সিজদার ভাবনার মাঝে খট করে দরজা খোলার আওয়াজ হয়। ভয়ে কেঁপে ওঠে সিজদা। খামচে ধরে শাড়ির আঁচল, কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বের হয়। সাইফান দরজা লক করে মাথায় পাগড়ি খুলে সোফার উপর রেখে আলমারি থেকে একটা প্যাকেট বের করে সিজদার পাশে গিয়ে বসে। সিজদা সাইফানের উপস্থিতি টের পেয়ে কাপা স্বরে সাইফানকে সালাম দেয়। সিজদার কণ্ঠস্বর শুনে ভালো লাগা ছেয়ে গেল সাইফানের মনে। আহা, কি মিষ্টি কণ্ঠস্বর। সাইফান সালামের উত্তর নিয়ে বলল, আজ সারা রাত এভাবেই ঘোমটা টেনে রাখার পণ করেছো? অবশ্য তুমি চাইলে ঘোমটা দিয়ে থাকতেই পারো, আমার কোনো সমস্যা নেই। সাইফানের কথা শুনে সিজদা তড়িৎ গতিতে মাথার ঘোমটা সরিয়ে নিল। সিজদা ঘোমটা সরাতেই সাইফানের মনে হলো যেন তার ঘর আলোকিত হয়ে উঠেছে। সাইফান মুগ্ধ দৃষ্টিতে সিজদার দিকে তাকিয়ে রয়েছে কিছুক্ষণ। তার চোখের পলক যেন পড়তে যাচ্ছে না। সাইফানের এহেনকার যে সিজদার লজ্জা অস্বস্তি টের পেয়ে সাইফান চোখ নামিয়ে নিয়ে সিজদার সামনে প্যাকেটটা রেখে দিল। সিজদা প্যাকেটটা নেড়ে ছেড়ে দেখে বলল, কি এটা? আমার তরফ থেকে তোমার জন্য প্রথম গিফট। তবে এখন এটা খুলবে না। আমার ছুটি শেষ হলে যখন আমি চলে যাব তখন খুল দেখবে। আচ্ছা, আই থিঙ্ক বেনারসি পরে থাকতে তোমার সমস্যা হচ্ছে। তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। তুমি যে পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই পোশাকই পরো। আচ্ছা, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারি। ঠিক আছে বলে সিজদা বিছানা থেকে নেমে লাগেজে থেকে একটা সুতির 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সিজদা শাড়ি চেঞ্জ করে মুখের মেকআপ দিয়ে উঁচু করে ওয়াশরুম থেকে বের হয়। সিজদাকে দেখে বুকে কাঁপন ধরে সাইফানের। সিজদার প্রতিটি রূপেই বিমোহিত হয়ে যাচ্ছে সাইফান। মেকআপহীন সিজদাকে সাইফানের চোখে আরও স্নিগ্ধ মোহনীয় লাগছে। সিজদা বের হতেই সাইফান বলল, চলো শুরু করি। জি বলে সিজদা সাইফান দুজনে নামাজ দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে সাইফান সিজদার মুখের দিকে তাকিয়ে বলল, আজ সারাদিন নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গিয়েছে। টেবিলের ওপর খাবার রাখা আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কোথায় ঘুমাবো আমি? কেন, খাটে? আমি খাটে থাকলে আপনি কোথায় থাকবেন? আমিও খাটেই থাকবো। খাটে থাক কথাটা শুনে মুখটা চুপসে গেল সিজদার। অজানা ভয় শঙ্কায় গায়ে কাটা দিয়ে ওঠে তার। চোখের সামনে রত্নার চেহারাটা ভেসে ওঠে। ভয় নিজেকে গুটিয়ে নেয় সিজদা। সিজদার চোখে মুখে ভয়ের চাপ লক্ষ্য করে সাইফান বলল, তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি আমাকে কতটা ভয় পাচ্ছ। আমাকে ভয় পাবার কোনো কারণ নেই। আমি মানুষ, পশু নই। আজকে আমাদের বাসরাত বলে যে আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ব, স্বামীর অধিকার আদায় তৎপর হয়ে যাব, এমনটা নয় সিজদা। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। বিয়ের আগে আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না। ইনফ্যাক্ট আমি তোমার ছবিটাও দেখিনি। আমি সবসময় চাইতাম আমার জীবনে যে আসবে সে কালো হোক, বেটে হোক, দেখতে অসুন্দর হোক, কিন্তু চরিত্রহীন না হোক। দাদিজান যখনই তোমার কথা বলে আমি বিনা বাক্যে রাজি হয়ে যাই। তাই দুজনকে চিনতে, জানতে, মানিয়ে নিতে একটু সময় লাগবে। তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারলেও বন্ধু ভাবতেই পারো। আমি তোমার ভয়ের কারণ বুঝতে পারছি সিজদা। তবে ভয়ের কোনো কারণ নেই সিজদা। নিজেকে মানিয়ে নিতে তোমার যত সময় প্রয়োজন তুমি নাও। আমি তোমার মন ছোঁয়ার আগে কখনো তোমার শরীর ছুঁয়ে দেখব না। তবে তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন খুশি তখন আমার কাছে চলে এসো। আমি সাদরে তোমাকে গ্রহণ করব বলে সাইফান বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়ল। সিজদা ভাবতেও পারেনি সাইফান তার মতামত, ইচ্ছা অনিচ্ছার এত গুরুত্ব দেবে। সিজদার বুকের ওপর থেকে যেন একটা পাথর সরে গেল। সিজদা মনে মনে সাইফানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্লেট থেকে এক লোকমা খাবার তুলে মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, আমি তো স্বার্থপরের মতো একা একা খাইয়া লইতাছি। মানুষটা কি খাইছে? মনে তো হচ্ছে খায় নাই। এখানে দুজনের খাবার রয়েছে, তার মানে মানুষটা না খাইয়াই ঘুমায় গেল। সিজদা খাবার ছেড়ে উঠে এসে সাইফানের বিছানার পাশে দাঁড়িয়ে সাইফাকে কয়েকবার ডাকতে গিয়ে থেমে গেল। সাইফানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সিজদা ডাকতে ইচ্ছে করলো না। আবার সাইফান না খেয়ে ঘুমিয়ে পড়েছে ভাবতেও খারাপ লাগলো। সিজদা কী করবে বুঝতে না পেরে হাত কস্তালাতে লাগলো। সাইফানের সবেমাত্র চোখ লেগে আসছিল। সিজদার হাতে চুরি শব্দে ঘুম আলগা গেল সাইফানের। সাইফান চোখ খুলতে ভ্যাবাচেকা খেয়ে গেল সিজদা। সিজদা শুকনো ঢুক গিলে আমতা আমতা করে বলল, আপনি খাইছেন? রাত্রিবেলা না খেয়ে ঘুমানো ঠিক না। তোমার খাওয়া শেষ? না,
আপনি ওঠেন, খাবেন চলেন। সিজদা তার জন্য খায়নি ভাবতে ভালো লাগলো সাইফানের। সাইফান ইচ্ছে করেই না খেয়ে শুয়ে পড়েছিল। সে দেখতে চেয়েছিল তার জন্য সিজদা আদৌ কোনো টেনশন হয় নাকি। সাইফান বিছানা ছেড়ে নেমে হাত ধুয়ে এসে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে দুজনে দুদিকে মুখ করে শুয়ে পড়লো। মাঝরাতে প্রচণ্ড পেট ব্যথায় ঘুম ভেঙে গেল সিজদার। সিজদা চোখ খুলতেই বুঝতে পারলো তার মান্থলি সার্কেল শুরু হয়েছে। সিজদা প্রচণ্ড ঘাবড়ে গেল। মান্থলি ডেটের আরও বেশ কিছুদিন বাকি রয়েছে। এর আগে মান্থলি সার্কেল শুরু হওয়ার কারণ বুঝতে পারল না সিজদা। সিজদা বিছানা ছেড়ে নেমে লাগেজ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকতে গিয়ে দেখলো সাদা সাদা টাইলসে ছোপ ছোপ দাগ ফুটে উঠেছে। সিজদা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সেগুলো পরিষ্কার করবে ভাবতেই ওয়াশের রুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সিজদা ফ্রেশ হয়ে এসে দেখে টাইলস একদম পরিষ্কার, কোনো দাগ নেই। খাটের দিকে চোখ পড়তে দেখলো সাইফানও রুমে নেই। সিজদা জানে সাইফানই এটা পরিষ্কার করেছে। সিজদা সাইফানকে যত দেখছে ততই অবাক হচ্ছে। একটা মানুষ এত ভালো হয় কি করে? সাইফানের প্রতি সিজদার যে ধারণা ছিল সেটা পাল্টে গিয়ে সাইফানের প্রতি সম্মান শ্রদ্ধা যেন শতগুণে বেড়ে গেল। এরই মধ্যে সাইফান হাতে হট ওয়াটার ব্যাগ, পেইন কিলার নিয়ে রুমে প্রবেশ করলো। সাইফানকে দেখে লজ্জায় লাল হয়ে গেল সিজদা। সাইফানের চোখের দিকে তাকাতে পারছে না, লজ্জায় নুয়ে পড়ছে। সে ভাবতেও পারেনি তাকে এমন একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সিজদাকে লজ্জা পেতে দেখে সাইফান বলল, এত লজ্জা পাবার কিছু নেই, ইটস নর্মাল। পেইন কিলারটা খেয়ে নাও আর হট ওয়াটার ব্যাগটা পেটের উপর রাখো, তাহলে বেটার ফিল করবে। এসবের কোনো দরকার নেই, আপনি শুয়ে পড়েন। আমার জন্য শুধু শুধু মাঝরাত আপনার ঘুমের ব্যাঘাত ঘটলো, আমি সত্যি দুঃখিত। তোমাকে 3 কবুল বলে বিয়ে করার সাথে সাথে তুমি আমার না চাইতেও আমার সাথে জড়িয়ে পড়েছো। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। এখন থেকে তোমার সুখ মানে আমার সুখ, তোমার দুঃখ কষ্ট আমার দুঃখ কষ্ট। তুমি যন্ত্রণা ছটফট করছো, ঘুমাতে পারছো না, এটা দেখেও চুপচাপ ঘুমিয়ে থাকতে বলেছো আমাকে। আমি এতটা কাপুরুষ নই সিজদা, তুমি অসুস্থ। এত না কথা বলে চুপচাপ যা বলেছি তাই করো। সাইফানের কথার পিঠে সিজদা কোনো কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পেটের ওপর হট ওয়াটার ব্যাগ রাখে। কিছুক্ষণ পর সিজদা একটু বেটার ফিল করলে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। সিজদা বিছানার এপাশ ওপাশ করতে থাকে দেখে সাইফান সিজদার দিকে মুখ করে বলল, তুমি চাইলে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারি, দেখবি ঘুম চলে আসবে। সিজদা প্রত্যুত্তরে কিছু বলে না দেখে সাইফান আবারও বলল, চুপ করে থাকা সম্মতির লক্ষণ। আমি কি ধরে নেব যে তুমি আমাকে অনুমতি দিচ্ছ? সিজদা ছোট করে উত্তর দেয়, হুঁ। সাইফান যেন সিজদার হুঁ বলা অপেক্ষাতেই ছিল। সিজদা হুঁ বলাতেই সাইফান এক হাতের ওপর ভর করে সিজদার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছাকাছি এসেছে সে। সাইফানের স্পর্শে সিজদার শরীর শিউরে উঠল, দাঁড়িয়ে গেল শরীরের সমস্ত লোমকূপ। আবেশের চোখ বন্ধ হয়ে এলো তার। মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পর সিজদা ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফজরে আজানের মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। দূরের মসজিদ থেকে সাইফানের কানে ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। সাইফান তড়িৎ গতিতে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 7 মিনিট পর সাইফান ওযু করে ওয়াশরুম থেকে বের হতেই তার চোখ বিছানার বিড়ালছানার মতো গুটিসুটি মেরে শুয়ে সিজদার দিকে চায়। আজানে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে সিজদা। ঘুমন্ত সিজদাকে বড্ড মায়াবী লাগছে সাইফানের কাছে। ইচ্ছে করছে সিজদার কপালে নিজের অদর ছুঁয়ে দিতে। সাইফান সিজদার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সিজদার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও কিছু একটা ভেবে সিজদার গায়ে কাঁথা টেনে দিয়ে সাইফান গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাইফান রুম থেকে বের হতেই চোখ খোলে সিজদা। সিজদার অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, যার দরুন অনেক আগেই ঘুম ভেঙেছে তার। কিন্তু রাতের ঘটনার পর সাইফানের মুখোমুখি হতে লজ্জা লাগছিল তার। তাই তো ঘুম ভেঙে যাওয়ার পরেও ঘুমের ভান ধরে পড়েছিল সিজদা। সাইফান যখন সিজদার কাছাকাছি এসেছিল সিজদার বুকের ভেতর যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছিল। সিজদার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল যেন এই মুহূর্তে সে দম বন্ধ হয়ে মারা যাবে। অনেক কষ্টে নিজেকে সামলেছিল সিজদা। সেসব কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায় সিজদার মুখ। সিজদা দুহাতে নিজের মুখ ঠেকে নিয়ে বলল, ইস, কী লজ্জা কী লজ্জা! মানুষটা আমার এত কাছাকাছি ছিল। ডাক্তারবাবুর মতো উনিও বড্ড ভালো মনের মানুষ। মাত্র কয়েক ঘন্টার পরিচয় মানুষটার সাথে, অথচ আমার কত খেয়াল করছে। মনে হচ্ছে কত বছরের চেনা জানা। বড্ড আপন আপন লাগছে মানুষটাকে। আমার মতো অভাগীর জীবনেও এমন একটা মানুষ আইব আমি কখনোই ভাবতে পারিনি। আমার যে ডর লাগতেছে। এত সুখ সইবে তো আমার কপালে?
সিজদা আর ভাবতেই পারে না কিছু, চোখ ভিজে আসে তার। সিজদা বিছানা ছেড়ে নেমে ওড়না কোমরে গুজে ঝটপট কাজে লেগে পড়ে। বাসনে ফুল ফেলে দিয়ে বিছানা পরিপাটি করে রেখে ফ্লোর মোছার কাজে লেগে পড়ে। নিজের কাপড় চোপড় কাপড়ে সুন্দর করে গুছিয়ে রাখে। রুমের প্রত্যেকটা আসবাবপত্র মুছে আবার জায়গা মতো রেখে দেয়। এর মধ্যে হালিমা বেগম শাড়ি গহনা নিয়ে তার রুমে প্রবেশ করে। হালিমা বেগমকে দেখে সিজদা কোমর থেকে ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নেয়। সিজদাকে দেখে হালিমা বেগম মিষ্টি হাসি দিয়ে বলল, এতদিন একটা কথা শুনে এসেছি, দেখি স্বর্গে গেলেও নাকি ধান ভানে। আজ সেটা স্বচোখে দেখতে পেলাম। তুমি এ বাড়ির বউ, কাজের মেয়ে নও সিজদা। এ বাড়িতে এতগুলো কাজের লোক থাকতেও তুমি সকাল সকাল এগুলো কি করতে শুরু করেছো? হালিমা বেগমের ধমকে কেঁপে ওঠে সিজদা। সে আমতা আমতা করে বলল, দাদিজান, দৈনিক এই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কি করতাম আমি, তাই তো কাজে লেগে পড়ছি। এখন থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না সিজদা। জীবনে অনেক কষ্ট সহ্য করেছো তুমি। গতকাল থেকে তোমার সুখের দিন শুরু হয়েছে। তোমাকে আর দিনরাত 24 ঘন্টা কাদার মতো খাটতে হবে না। তুমি মুক্ত, স্বাধীন। আমার তো বসে থাকতে ভালো লাগে না দাদিজান। কাজ না করলে কি করব আমি? সারাদিন কাটাবো কিভাবে? পড়াশোনা করবে। পড়াশোনা? অবাক হয়ে জিজ্ঞেস করে সিজদা। হ্যাঁ, পড়াশোনা করবে তো। পড়াশোনা করার কথা শুনে খুশিতে চোখ ছলছল করে ওঠে সিজদার। সিজদার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল। ঐশ্বর্য যখন বসে পড়তো সিজদা দূরে দাঁড়িয়ে দেখতো। ঐশ্বর্য যখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেত, সিজদারও ইচ্ছে করতো স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি সিজদার। সিজদার মামিমা তাকে স্কুলে যাওয়া তো দূরের কথা, সিজদা পড়তে বসলেও তার আশেপাশে সিজদাকে ঘেঁষতেও দিত না। সিজদা থেকে রেসপন্স না পেয়ে হালিমা বেগম আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? পড়াশোনা করতে চাও? নিজের গায়ে অশিক্ষিতের যে তকমা লেগে আছে সেটা মুছে ফেলতে চাও? নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও? হ্যাঁ চাই দাদিজান, খুব ইচ্ছে করে। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে দাদিজান। হালিমা বেগম শাড়ি গহনাগুলো বিছানার ওপর রেখে বলল, দ্যাটস গুড। পড়াশোনা শেখার কোনো বয়স নেই, তুমি শুরু থেকে শিখবে। ভুলে যাবে না তুমি এখন মির্জা পরিবারের বউ। তোমাকে পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। কথাবার্তা চাল চলনে স্মার্ট হতে হবে। এখনকার মেয়েরা কোনো অংশে কম নয়। মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? তোমার পাশে আমি আছি, মির্জা পরিবারের সদস্যরা আছে, তোমার কোনো ভয় নেই। বৌভাতের ঝামেলা মিটে গেলে তোমার জন্য টিচার নিয়ে আসবো। ঘুরে দাঁড়াতে শেখো সিজদা। যারা তোমাকে পদে পদে অপমান অপদস্থ করেছে তাদেরকে উচিত জবাব দিতে শেখো। যাই হোক, যেহেতু তুমি নতুন বউ, পাড়া প্রতিবেশীরা বউ দেখতে আসবে। তুমি গোসল সেরে জলদি রেডি হয়ে আসো। ঠিক আছে দাদিজান, বলে সিজদা ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর সিজদা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সামিরা বিছানায় বসে রয়েছে। সিজদাকে দেখেই সামিরা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, তুমি নাকি শাড়ি পরতে পারো না, তাই দিদুন আমাকে পাঠালো তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজগোজ করে দেওয়ার জন্য। ভালো হয়েছে তুমি আসছো। আমার আরও চিন্তা হচ্ছিল কেমন শাড়ি পরবো। আমি তো বেশি একটা শাড়ি পরিনি, যে কয়বার পরেছি সালেহা খালা আমারে পরাই দিছে। কিন্তু এখানে তো সালেহা খালা নেই। কোনো সমস্যা নেই, সালেহা খালাতে নেই তো কি হয়েছে, তোমার একমাত্র ননদিনই তো আছে। আমি তোমাকে শাড়ি পরা শিখিয়ে দেব। একবার ভালো করে দেখে নিলে তুমি নিজেই পরতে পারবা। তোমার শাড়ি পরার জন্য কাউকে লাগবে না। তুমি আমার বয়সের ছোট হওয়ার পরও শাড়ি পরতে পারো, অথচ আমাকে দেখো আমি পারি না। সামিরা সিজদার কোমরে শাড়ির এক অংশ গুজে দিয়ে বলল, আমিও শাড়ি পরতে পারতাম না, আমাকে ভাইয়া শিখিয়েছে। ভাইয়া খুব ভালো শাড়ি পরাতে পারে। আমার ভাইয়ের যে বউ হবে সে আসলে অনেক ভাগ্যবতী হবে। তার শাড়ি পরা না জানলেও চলবে, ভাইয়া রোজ তাকে শাড়ি পরিয়ে দেবে। কি একটা রোমান্টিক ব্যাপার। ভাইয়া কথাটা শুনে সিজদার বুঝতে বাকি রইল না যে ভাইয়া বলতে সামিরা সার্জিসের কথা বলছে। সার্জিসের কথা মনে পড়তেই সিজদার মুখটা চুপসে গেল। সামিরা সিজদাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমি $1,000,000 শিওর ভাইয়ার আমাকে দেখে হার্টবিট মিস হবে। আমার সৈনিক ভাইকে কোনো কিছু দমিয়ে রাখতে না পারলেও তুমি ঠিকই দমিয়ে রাখতে পারবে। জানো বৌমনি, তোমাকে দেখে আমার হিংসে হয়। ওমা, কেন? এই যে তুমি তো সুন্দর, আমি মেয়ে হলেও তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমার হাসি মুখখানা দেখলে মন ভালো হয়ে যায়। তুমিও অনেক সুন্দর সামিরা, সবচেয়ে বড় কথা তোমার মন সুন্দর। যার মন সুন্দর তার সব কিছু সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ বৌমনি, আমি নিচে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি নিচে এসো, সবাই নতুন বউ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা বলে সামিরা রুম থেকে বেরিয়ে আসে। সামিরা যাওয়ার পানে তাকিয়ে সিজদা মনে মনে বলল, আমিও ভাগ্যবতী কম নই সামিরা। মানুষটা আমাকে না দেখে আমি কাজের মেয়ে জেনেও আমাকে বিয়ে করেছে।
সে আমাকে যে সম্মানটুকু দিয়েছে সেটা হয়তো আমার পাওয়ার কথা ছিল না। এমন একটা মানুষের বউ হওয়া চারটেখানি কথা নয়। আমি সার্জিস মির্জার কাছে কৃতজ্ঞ। তিনি বিয়েটা ভেঙে দিয়েছিল বলেই আমি একজন ভালো মানুষকে আমার মতো অভাগীর জীবনে পাইছি। সিজদা নিচে যাচ্ছে না দেখে সামিরা আবারও রুমে এসে দেখে সিজদা কিছু একটা ভাবছে। সামিরা গলা খাকারি দিয়ে বলল, তুমি কি এত ভাবছো বৌমনি? সামিরার প্রশ্নে চমকে ওঠে সিজদা। সিজদা আমতা আমতা করে বলল, কই কিছু না তো। দিদুন ডাকছে, নিচে এসো। তুমি নিচে যাওনি দেখে দিদুন আবার আমাকে পাঠিয়েছে, তাড়াতাড়ি আসো। সামিরা বেরিয়ে যাবার পরেই সিজদা বের হয়ে কয়েক কদম এগিয়ে আসতেই ফ্লোরে একটা দামি ঘড়ি দেখতে পায়। সিজদা ফ্লোর থেকে ঘড়িটা তুলে নাড়াচাড়া করে দেখে বলল, আরে এই ঘড়িটা তো আমি ডাক্তারবাবুর হাতে দেখেছিলাম। ডাক্তারবাবুর ঘড়ি এই বাড়িতে আসলো কেমনে? সাইফান নামাজ শেষ করে মুরব্বীদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে একা একাই হাঁটতে বের হয়। সকালে স্নিগ্ধ বাতাস এসে গায়ে লাগছে তার। মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। সাইফান হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে এসে একটা পুকুর দেখতে পায়। পুকুরের ঘাটে বসার জন্য বেঞ্চ পেতে রাখা হয়েছে। সাইফান বেঞ্চের উপর বসে সার্জিসের নাম্বারে কল করে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। গতকাল থেকে সার্জিসের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে সাইফান, কিন্তু ফলাফল শূন্য। দুপুর পর্যন্ত সার্জিসের ফোন অন থাকলেও কল রিসিভ করছিল না। দুপুরের পর থেকে সার্জিসের ফোন সুইচ অফ বলছে। বিয়ে বাড়িতে থেকেও সাইফান বারবার সার্জিসের ফোনে ট্রাই করেছে। বাড়ি ফিরে এসে সব জায়গায় তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও সার্জিসকে না পেয়ে হতাশ হয়ে যায় সাইফান। সাইফানকে বিচলিত হতে দেখে হালিমা বেগম জানান, সার্জিস একটা কাজে আটকে গিয়েছে, সকালে ফিরবে। এটা শুনে একটু স্বস্তি পায় সাইফান, কিন্তু সকাল হয়ে গেলেও সার্জিস ফিরছে না দেখে কপালে ভাঁজ পড়ে সাইফানের। বড্ড টেনশন হয় সার্জিসের জন্য। সাইফান পুকুর পাড় থেকে সোজা হালিমা মঞ্চলে এসে ড্রয়িং রুমের সবাই বসতেই সার্জিসের আগমন ঘটে। সার্জিসকে দেখা মাত্রই সাইফান দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরে বিচলিত হয়ে বলল, কোথায় ছিলি তুই? গতকাল থেকে তোর কোনো খোঁজ খবর নেই। তুই জানিস তোর জন্য বাড়ির সবাই কত টেনশন করছিল? আমি কতবার তোকে কল করেছি, একটা বার কল ব্যাক করারও সময় হয়নি। আসলে পর তো পরই হয়। আমি তোকে আপন ভাবলে তুই আমাকে আপন ভাবতে পারছিস না। আমি পরেই থেকে গেলাম তোর কাছে। কামন ব্রো, লেট মি স্পিক। কি বলবি তুই? এতগুলো মানুষকে টেনশনে রাখতে খুব ভালো লাগছিল না তোর? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় ব্রো। তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে আমার নিজের কাছে খারাপ লাগছিল, বাট বিলিভ মি, আই হ্যাভ নাথিং টু ডু। আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যেখান থেকে কোনোভাবে বের হয়ে আসা পসিবল ছিল না। গতকাল তোমাকে বলে আমি রুমে যাওয়ার পরই রামিমের কল আসে। রামিমের বাবা অনেক দিন থেকে ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা চলছিল। গতকাল হুট করে তার শরীর পূর্বের তুলনায় অনেক খারাপ হয়ে যায়। নাক মুখ এমনকি মলদা দিয়ে রক্ত বের হতে থাকে। রামিমের কল পেয়ে আমি ছুটে যাই, কিন্তু শেষ রক্ষা হয় না। রামিমের বাবার অবস্থা আস্তে আস্তে খারাপ হতেই থাকে। ডক্টররাও হাল ছেড়ে দেন। দুপুরের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রামিম প্রচণ্ড ভেঙে পড়ে। আমি চাইলেও রামিমকে ওই অবস্থায় রেখে আসতে পারছিলাম না। রামিমের বাবাকে গ্রামে নিয়ে যাওয়া, গোসল করানো, দাফন কাফন জানাজা সম্পূর্ণ হতে হতে অনেক রাত হয়ে যায়। আমার গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য গত রাতে বাড়ি ফিরতে পারিনি। গত রাত রামিমের সাথেই ছিলাম। ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না, বড্ড খারাপ লাগছে। এখন আসতে দিতে চাইছিল না। আমি এক প্রকার জোর করে চলে এসেছি। ব্যস্ততার জন্য ফোন চেক করার সময় পাইনি। পরে দেখি ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, যার দরুন ফোন সুইচ অফ ছিল। রামিমের ফোন থেকে দাদুকে কল করে বলেছিলাম টেনশন না করতে। অবশ্যই এ বাড়িতে আমার জন্য টেনশন করার মানুষ খুব কমই রয়েছে, তবুও বলেছিলাম। এভাবে বলছিস কেন ভাই? গতকাল থেকে আমরা প্রত্যেকে তোর জন্য টেনশন করেছি। এমনকি তুই ফিরিসনি দেখে মা গত রাতে খায়ওনি। আমি মাত্র ভেবেছিলাম তোর ফোন ট্র্যাক করে তোর লোকেশন খুঁজে বের করব। তুই ভালো ভালো ফিরে এসেছিস দেখে সবাই স্বস্তি ফিরে পাবে, কিন্তু আমার জীবনে আফসোস থেকেই যাবে। আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মানুষের মৃত্যুর কথা বলা যায় না, কখন যে কার ডাক আসবে কেউ জানে না। যাই হোক, গতকাল থেকে দৌড়াদৌড়ি করেছিস, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট কর। বিয়েটা তো মিস করে ফেলেছিস। আজকে বৌভাতের অনুষ্ঠান আছে, বৌভাত যেন কোনোভাবে মিস না হয়। হবে না ব্রো বলে সার্জিস সবেমাত্র জগ থেকে গ্লাসে পানি ঢেলে মুখে নেবে, তখনই সিজদা সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। সিজদাকে নিচে নামতে দেখে সামিরা উচ্চ স্বরে বলল, ওই তো বৌমানে চলে এসেছে। সামিরের কথা শুনে সার্জিস সামনে তাকাতে সার্জিসের কলিজা মোচড় দিয়ে ওঠে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হয়। বুক ফুঁড়ে হৃদয় বেরিয়ে আসতে চায়। কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যায়। পুরো শরীর যেন অবশ হয়ে আসে। তার হাত থেকে গ্লাস নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়।